আমরা একটা চমৎকার বিষয় পর্যবেক্ষণ করছি আমাদের চারপাশে। আমার মতো যারা দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে রাজনীতি করেন আর কি, সেই ছোট্টবেলা থেকে, তারা গত কয়েক দশক ধরে একটা প্রপঞ্চের সাথে লড়াই করে আসছে। সেই প্রপঞ্চের নাম হচ্ছে বিরাজনীতিকরণ, অর্থাৎ রাজনীতি না করার একটা বিশাল ব্যাপক ঝোঁক আর কি। আমরা যখন স্কুলে পড়ি বা আমরা যখন ম্যাট্রিক পাস করেছি বা ইন্টার পাস করেছি, তখন মেধা তালিকা বলে একটা আছে। আজকের প্রজন্ম আর কি মেধা তালিকার সাথে পরিচিত না। স্ট্যান্ড করার বলতে একটা ব্যাপার ছিল আর কি। তো বোর্ডে স্ট্যান্ড করা, বিভিন্ন বোর্ডে স্ট্যান্ড করা। তো পত্রপত্রিকাগুলো ম্যাট্রিক পরীক্ষা বা ইন্টার পরীক্ষার রেজাল্টের পর তারা স্ট্যান্ড করা মানে মেধা তালিকার শীর্ষ ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার নিত আর কি। এবং সেই সাক্ষাৎকারগুলোতে একটা ঝোঁক থাকতো, ধরন থাকতো আর কি। সাংবাদিকরা এই বোধহয় ওভাবেই প্রশ্ন করতো। বিশেষ করে এই ঘটনাটা খুব বেশি ঘটে 90-এর গণ অভ্যুত্থানের বছর 2-3 পর থেকে আর কি, 93-94 সালের থেকে। সেই জায়গায় আমরা দেখেছি যে তাদেরকে প্রশ্ন করা হতো যে তারা ছাত্র রাজনীতি করবেন কিনা। তখন তারা বলতো, না, আমরা ছাত্র রাজনীতি করব না, আমি ছাত্র রাজনীতি করব না। আমি ছাত্র রাজনীতি করব না, এই ব্যাপারটা খুব ভালোভাবে চাউর করা হতো আর কি। এরপরে আমরা দেখলাম যে বিভিন্ন শিক্ষক বা সাহিত্যিক দু একজনও একটু লেখা শুরু করলেন। তার মধ্যে ডক্টর জাফর ইকবাল অন্যতম, ছাত্র রাজনীতির বিরুদ্ধে কলম ধরলেন আর কি। আমরা একজন রাষ্ট্রপতিকেও দেখেছি যে তিনি যে কোনো অনুষ্ঠানে গেলে, উদ্বোধন করলে, তার নামটা না বললাম আর কি, তিনি বলতেন যে দেশের জন্য ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে, অর্থাৎ ছাত্র রাজনীতি করার প্রয়োজন নাই, ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে, এরকম আলোচনা খুব চাউর ছিল আর কি। এবং আস্তে আস্তে দেখেছি এটা ছুঁয়ে গেছে, ছাত্রদের মনে ছুঁয়ে গেছে, জনগণের মনে ছুঁয়ে গেছে। এবং আমরা অনুভব করা শুরু করলাম ছাত্র রাজনীতি করার সময়, ছাত্র আন্দোলন করবার সময়, যে মেধাবী ছাত্রদের অংশগ্রহণ আগের আমাদের পূর্ববর্তী দশকগুলোর চেয়ে আমাদের দশকে এসে, আমরা যখন ছাত্র রাজনীতি করছি সেই 90 আন্দোলন পূর্ববর্তী সময়কালে, সেই সময় আমরা দেখেছি যে মেধাবী ছাত্রদের অংশগ্রহণ ছাত্র রাজনীতিতে কমে যাচ্ছে আর কি। এবং আমরা তখন বলতাম যে এটা একটা ভয়ঙ্কর জিনিস ঘটছে, যে পৃথিবীতে তো কোনো কিছু বা প্রকৃতিতে কোনো কিছু শূন্য থাকে না। যদি মেধাবী ছাত্ররা না আসে রাজনীতিতে, তো এটা শূন্য থাকবে না, তার বদলে অমেধাবী আসবে এবং ত্যাগী ছাত্রের বদলে তখন সুবিধাবাদীরা আসবে আর কি। এবং এটা আসা শুরু হলো। আবার জাতীয় রাজনীতিতে দেখলাম যে রাজনীতিবিদরা এক ধরনের সাইডে চলে যাচ্ছে, সাইড লাইনে চলে যাচ্ছে, তার বদলে অনেক বড় বড় ব্যবসায়ীরা, সাবেক আমলারা, তারা এই জায়গাটা দখল করে নেওয়া শুরু করলো। অর্থাৎ রাজনীতিবিদদের হাতে আর রাজনীতি থাকলো না আর কি। একটা সমাজের মধ্যে যে আমরা বলতাম আই হেট পলিটিক্স, এই আই হেট পলিটিক্সের যে ফ্যাশনটা, সেই ফ্যাশনটা খুব স্ট্যাবলিশড হয়ে গেল। এবং স্ট্যাবলিশ হয়ে যাওয়ার জন্য মানে কার লাভ হয়েছে? বরাবর এটা লাভ হয় যারা সরকারের থাকেন, তাদের লাভ হয়েছে, যারা কায়েমি গোষ্ঠী, তাদের লাভ হয়েছে আর কি। আর ক্ষতি হয়েছে গণমানুষের, কারণ গণমানুষের যে কণ্ঠস্বর হওয়া দরকার, তাদের যে গিয়ে একটা প্রতিবাদ সংগঠিত হওয়া দরকার, সেই জায়গায় দেখা গেছে বরাবরই এক ধরনের সমস্যা রয়ে গেছে। বলা যায় এই সমস্যার সুযোগেই এই দেশে আমরা দেখেছি গত 15 বছরে এক পরাক্রমশালী স্বৈরশাসককে। এবং তার আগেও আমরা যে শাসন দেখেছি, সেই শাসনগুলোতেও দেখেছি যে জনগণের যে গণদাবি, সে গণদাবিকে উপেক্ষা করে সবাই দেশ চালানোর চেষ্টা করেছেন আর কি। এবং কি আমাদের 90-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেটাও আমাদের বেহাত হয়ে যায় যদি সেটাকে ম্যাটারালাইজ করার চেষ্টা করি। যে 90 গণ অভ্যুত্থানের আগে 3 জোটের রূপরেখা ছিল, ছাত্র সমাজের 10 দফা ছিল, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের। এবং 90-এর গণ অভ্যুত্থানের পর 91 নির্বাচন হয়েছে, নির্বাচনে যে সরকার এসছে সে 3 জোটের রূপরেখা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই ছাত্র সমাজের 10 দফাকে আমলেই নেয় নাই। এবং 91-এর পর সেই সরকার বিদায় নিয়েছে, 96-তে একটা সরকার এসে সেও একই কাজ করেছে। 2001-এ এসে তারাও একই কাজ করেছে নির্বাচিত হয়ে, 2008-এ ভোটে নির্বাচিত হয়ে তারাও একই কাজ করেছে। ফলে এইভাবে আমরা দেখেছি যে মানুষের আকাঙ্ক্ষা সব জায়গাগুলোতে খুব বেশি গুরুত্ব পায় নাই আর কি।
এবং রাজনীতির ক্ষেত্রে দেখেছি যে টাকাওয়ালা মানুষ, যে টাকা ছিটাতে পারবে, যে টাকা খরচ করতে পারবে, যে ভোট দিয়ে মানে টাকা দিয়ে ভোট কিনতে পারবে, সেই মানুষগুলোই যেন হচ্ছে গিয়ে বড় বড় রাজনৈতিক দলের প্রিয় প্রার্থী আর কি, তারাই হচ্ছে নমিনেশন পেয়েছে আর কি। ফলে রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকে নাই। তবে এখন একটা জায়গা তৈরি হয়েছে আমাদের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান 5ই আগস্ট, এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন মানুষ আবারও রাজনীতিতে ফিরে আসার একটা উৎসাহ আমি মানুষের কাছে দেখছি। মানুষকে দেখছি প্রচুর যে তারা হচ্ছে রাজনৈতিক সচেতন হচ্ছে, পত্রপত্রিকা পড়ছে, বিশেষ করে ইউটিউবে বা ফেসবুকে যে রাজনৈতিক পোস্ট সেটা তারা হচ্ছে পড়ছে, রিয়্যাক্ট করছে, তারা লাইক করছে, তারা ভিউ করছে, এটা দেখছি। এবং এটা অনেক বেড়ে গেছে আগের যে কোনো সময়ের চেয়ে, মানুষের রাজনৈতিক সচেতনতা বেড়ে গেছে। এটি খুব ইতিবাচক একটি অর্জন এই অভ্যুত্থানের মধ্যে। একই সাথে আমরা আরেকটা খুব ইতিবাচক এবং আশাব্যঞ্জক জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে অনেকেই অনেক বছর ধরে রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, সংগঠনের সাথে যুক্ত ছিলেন না, যেন যুথবদ্ধ হওয়ার যে মানুষের যে মানবিক প্রবণতা ছিল, সেই প্রবণতাটা মানুষের কাছ থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু একটা এখন অভিপ্রায় তৈরি হয়েছে যে রাজনীতির সাথে যুক্ত হওয়ার, আরেকবার চেষ্টা করা, জীবনের এই বাকি সময়টায় আরেকবার দেশের জন্য কাজ করবার একটা উদ্যম তৈরি হয়েছে। এই উদ্যমে হচ্ছে একটা আশাবাদ তৈরি হয়েছে। এই আশাবাদের জায়গাটায় আবার আমরা দেখছি যে এইটাও আবার কখনো কখনো মনে হচ্ছে যে আমরা কি হচ্ছে অতি আশাবাদের জায়গা থেকে, অতি উৎসাহের জায়গা থেকে আবার কখনো কখনো আমরা দেখছি যে ভুলও করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে। কেন বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে? একটা ইতিবাচক জায়গা, সেই জায়গা থেকে আমি আবার এই কথাটি কেন আবার এখানে উল্লেখ করে নিয়ে আসছি, সেটা উল্লেখ করে নিয়ে আসছি যে দেখুন, এই গণঅভ্যুত্থানের একটা ধরন আছে, সেই ধরনটা আমরা মনে করি স্বতঃস্ফূর্ত, একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে এখানে। বাংলাদেশের যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে ভূমিকাগুলো বিবেচনা করি, সেই ভূমিকাকে ছাপিয়ে গিয়ে কিন্তু হচ্ছে ছাত্র জনতার একটা স্বতঃস্ফূর্ত নেতৃত্ব ছিল এবং অভ্যুত্থান ছিল। যদিও কেউ কেউ বলে এটাকে এখানে একটা ম্যাটিকুলাস প্ল্যান ছিল, ওয়েল ডিজাইন ছিল, বা ম্যাটিকুলাসলি ডিজাইনড ওয়েল প্ল্যান ছিল, যেটাই বলুক। এখন ঝড়ে বক মূল্যে তো অনেক ফকিরের কেরামতি বাড়বে আর কি, অনেক ফকির এসে বলবে হ্যাঁ আমার কেরামতি, হ্যাঁ অনেক মাস্টার মাইন্ড এসে বলবে হ্যাঁ আমার কেরামতি, বলতে পারে আর কি। কারণ ঘটনা ঘটে গেছে, এখন এটাকে কে কীভাবে ক্যাশ করবে এটা যার যার অভিরুচি আর কি। তবে এইটা সত্য, এটা জনগণ বোঝে, জনগণ মানে যে রাজনৈতিক দলসমূহের যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলসমূহের যে আন্দোলন এবং সংগ্রাম, তার প্রত্যক্ষ ফলাফলে এই পরিবর্তন ঘটেনি, তাদের পরোক্ষ ফলাফল আছে। অবশ্যই হচ্ছে যে 15 বছর ধরে দীর্ঘ লাগাতারভাবে নানান দল, ডানপন্থী দল ডান দিক দিয়ে, বামপন্থী দল বাম দিক দিয়ে, আমরা বাম দিক দিয়ে হচ্ছে আমরা ঘুষি মেরেছি এই সরকারকে। এই সরকারকে হচ্ছে গিয়ে সরকারের বিভিন্ন গোমরকে আমরা ফাঁস করেছি, বিভিন্ন দুর্নীতিকে আমরা ফাঁস করেছি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলেছি, দুরাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি। সেই কথা বলতে 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 মানুষ হচ্ছে গিয়ে, মানুষও দেখেছে, মানুষ নিজের জীবন দিয়ে বুঝেছে, নিজের জীবনের শিক্ষা থেকে মানুষ হচ্ছে ক্ষুব্ধ হয়েছে এবং সেই ক্ষুব্ধ এবং ক্ষোভটা হচ্ছে কি একটা বিশেষ মুহূর্তে বিস্ফোরণের জায়গায় ঘটে গেছে। ফলে এর ধরনের মূল জায়গাটা তো স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্ততাটা কিন্তু হচ্ছে একটা রাজনৈতিক সচেতনতার মধ্য দিয়ে হলো। এর মধ্যে আবার এক ধরনের বিরাজনীতির উপাদান রয়ে গেছে এবং এই বিরাজনীতির উপাদানটাও কিন্তু একটা বলে না যে হচ্ছে, আমরা বলি যে বিরাজনীতি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট রাজনীতি আর কি। তো এই বিরাজনীতির উপাদানটা, বিরাজনীতির উপাদানের ইফেক্টটা হচ্ছে যে এই যে অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা, সেই গণ আকাঙ্ক্ষাকে আমরা ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় নিয়ে যাব, নাকি হচ্ছে আমরা ইন দ্য নেম অফ পলিটিক্স আমরা এটাকে ডিভাইড করব। এটা একটা সামগ্রিকভাবে একটা প্রশ্ন। আবার একটা দলগত প্রশ্নের যে জায়গাগুলো রয়েছে আর কি, সেই জায়গাটা রয়েছে যে দেখা যাচ্ছে যে আমরা মানে যেগুলা প্রচলিত রাজনৈতিক দল রয়েছে তারা তো মাঠে আছে, তারা তো তাদের কাজগুলো করছে, তাদের কাজগুলো করবে, তারা তাদের মতো হচ্ছে গিয়ে
মানুষের মাঝখানে যাবে এবং কাজ করবে। সেখানে যদি আমরা আবার যার যার মতো করে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করি আর কি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা কি দাঁড়াতে পারে? আমাদের যে মূল লক্ষ্য আছে, সেই মূল লক্ষ্যের দিকে যে আমাদের যাত্রা, সেটা কি আমরা যেতে পারবো ঐক্যবদ্ধভাবে, নাকি আমরা নতুন একটা তর্ক এবং নতুন একটা বিতর্কে পড়ে গিয়ে আমরা আরও কিছু সময় নষ্ট হবে আমাদের? অর্থাৎ আমাদের আসল যে শত্রু বাংলাদেশের, সেই আসল শত্রুর বিরুদ্ধে আমাদের যুদ্ধটা আসলে তো শুরু হয়নি। এমনকি এই গণ অভ্যুত্থানেও কিন্তু আসল শত্রুকে আমরা হটাতে পারিনি। আমরা শুধুমাত্র একটা দলের দুঃশাসন হটাতে পেরেছি আর কি, একটা দলকে হটাতে পেরেছি। আমরা রাষ্ট্র থেকে একটা দলকে হটাতে পেরেছি। কিন্তু এই রাষ্ট্রের যে চরিত্র, বা রাষ্ট্রের, আমাদের ভাষায় বলি, রাষ্ট্রের যে শ্রেণী চরিত্র, তার আমরা বদল করতে পারি না। সে কাজ অধরাও রয়ে গেছে। এবং এটা যে বদল করতে হবে, সেটাও কিন্তু হচ্ছে আসলে আমরা সবাইকে বা আমরা জনগণ এখনও উপলব্ধি করতে পারিনি। আমরা আপাতত ভেবেছি যে আমার জীবনের যে যন্ত্রণা, আমাদের সামাজিক জীবনের যে যন্ত্রণা, আমাদের দেশের যে সার্বিক হচ্ছে গিয়ে ব্যর্থতা, তার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কারণ, সে হচ্ছে গিয়ে আমরা বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, তাকে আমরা ফ্রেম আউট করতে পেরেছি এবং তারপর তাকে কিক আউট করতে পেরেছি, তাকে আমরা ফেলে দিতে পেরেছি। কিন্তু ফেলে দিল, এটা হচ্ছে একটা ফিচার। এর ছাড়াও এই রাষ্ট্রের কিন্তু হচ্ছে গিয়ে এর মধ্যে আরও অনেক বিষয়গুলো রয়েছে। তার একটা ক্লাস ক্যারেক্টার রয়েছে, সেই ক্লাস ক্যারেক্টারের জায়গাটা পরিবর্তন হয়নি এবং পরিবর্তন তো আসলে হবেও না এইভাবে করে। এবং সেই পরিবর্তনের জন্য কিন্তু দরকার খুব সচেতন উদ্যোগ। এখন যেটা করতে হবে আর কি, এখন হচ্ছে স্বতঃস্ফূর্ততা দিয়ে নয়, এখন খুবই সচেতনভাবে হচ্ছে আমাদের সংকটগুলো চিহ্নিত করতে হবে এবং আমাদের শত্রুকে চিহ্নিত করতে হবে। আমাদের এই রাজনীতিটাকে শুধুমাত্র হচ্ছে গিয়ে ছোটো জায়গা থেকে চিন্তা করা যাবে না, একটা বড় ক্যানভাসের জায়গায় নিয়ে গিয়ে আমাদের এটাকে ভাবতে হবে। ফলে আমাদেরকে লড়াইটা লড়তে হবে। আমার দেশের যে লুটেরা রয়েছে, লুটেরা পুঁজিপতি রয়েছে, এই লুটেরা পুঁজিপতি, এদের আসলে সেই অর্থে কোনো দল নাই। যখন যে সরকার ক্ষমতায় থাকবে, লুটেরারা সেই সরকারের সাথে চলে যাবে। যে সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকারের সাথে কালোবাজারিরা চলে যাবে, সেই সরকারের সাথে সিন্ডিকেটরা চলে যাবে। এবং হচ্ছে গিয়ে যেই আমাদের দুর্নীতিবাজ আমলাতন্ত্র, সে 15 বছর আওয়ামী লীগ করেছে, এখন আবার সে নতুন আমলা তৈরি হবে, সে এখন নতুন রাজনৈতিক দলের সাথে থাকবে এবং তারা তাদের মতো করেই সেই দুর্নীতির জায়গায় চলবে। তারা আমাদের যে হচ্ছে যে অর্থনীতির যে ভঙ্গুর পরিস্থিতির জন্য যা যা উপাদান দায়ী, সেই জায়গায় যে ভুলনীতিগুলো রয়েছে, সেই ভুলনীতিগুলো কিন্তু যদি আমরা সঠিক না করি, তাহলে আমরা যেমনভাবে আমরা খোঁড়াচ্ছি তেমনভাবেই আমরা খোঁড়াতে থাকবো আর কি। ফলে একটা খোল নলচে বদলে দিতে হবে। এই খোল নলচে বদলে দেওয়ার জন্য আমাদের তো হচ্ছে ঐক্যবদ্ধ করতে হবে। এবং এই ক্ষেত্রে সবাই আবার একমত হবে না আর কি। সবাই হচ্ছে আসল পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে সিস্টেমের চেঞ্জ, সিস্টেমের বদল, একটা সিস্টেমের বদল করতে হবে। এই সিস্টেমের বদল করবার জন্য হচ্ছে কি সবার রাজনৈতিক দলের মতাদর্শও সেই জায়গায় নয়। যে পলিটিক্যাল ইসলামিস্টরা তারা যেটাই বলুক, যে অর্থনীতির ক্ষেত্রেও তারা কিন্তু ওই নিউ লিবারালিজম যে রয়েছে, নব্য উদারীবাদের যে অর্থনীতি রয়েছে, এই অর্থনীতির বাইরে তারা নন। পলিটিক্যাল ইসলামিস্টরা কিন্তু এই নব্য উদারীবাদ বলে যে বিষয়টা রয়েছে, যা পৃথিবীর সমস্ত মানুষের জন্য অভিশাপ, পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে যে সংকটময় করে তুলেছে, তার জন্য ইহা হচ্ছে দায়ী। কিন্তু ইহাকে অপসারণ তো হচ্ছে গিয়ে পলিটিক্যাল ইসলামিস্টরা করবেন না। ইভেন কি যারা হচ্ছে গিয়ে আধুনিক রাজনৈতিক দল রয়েছেন, ধরেন বাংলাদেশের বিএনপি রয়েছেন বা হচ্ছে আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারাও কিন্তু হচ্ছে এই যে মুক্তবাজার অর্থনীতির যে বিষয়গুলো, মুক্তবাজার অর্থনীতি মানে বাজার মৌলবাদ আমরা বলি, এই যে বাজার মৌলবাদ, এর বিরুদ্ধে তো তারা হচ্ছে গিয়ে আর দাঁড়াবে না আর কি। ফলশ্রুতিতে এবং একই সাথে যে একটা বিশাল মানে সাম্রাজ্যবাদের প্রভাব রয়েছে আমার যে জাতীয় সম্পদের উপর, আমার জাতীয় সম্পদের দখলদারিত্ব তার হাতে চলে গেছে আর কি। অনেকেই অনেক কথাগুলো বলছেন তো, যে কাঙ্কো ফিলিপসের কাছে যে বঙ্গোপসাগরকে দিয়ে দেওয়া আর কি। তারপরে এই যে বাংলাদেশকে 23টি ব্লকে বিভক্ত করে
এটা বিভিন্ন বিদেশি কোম্পানির কাছে বাংলাদেশের খনিজ সম্পদগুলো ইজারা দিয়ে দেওয়া আর কি, বাংলাদেশের বন্দরগুলোকে করে ফেলা, বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করবার জন্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জায়গা রয়েছে আর কি। এখন আমাদের আলোচনা হলো বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা ভারত পাবে না জাপান পাবে, বন্দরের মালিকানা ভারত পাবে না চীন পাবে না আমেরিকা পাবে, এই নিয়ে আমরা বিতর্ক করি। কিন্তু জিনিস আমার, মালিক ওরা। তো এরকম কতগুলো জাতীয় সম্পদ রক্ষা করার যে বিষয়গুলো আছে, এই রক্ষা করার বিষয়গুলোর ক্ষেত্রে আমরা অতীত কমিউনিস্ট পার্টি আন্দোলন করেছি। এমনকি আমরা প্রথম হরতাল এই সরকারের বিরুদ্ধে যখন করেছি 2009 সালে, আমাদের সেই হরতালও ছিল এই জাতীয় সম্পদ রক্ষা করার জন্য। এই জাতীয় সম্পদ রক্ষা করবার জন্য আমরা যে হরতালটা করেছি, সেই হরতালে কিন্তু আসলে সেই সময় বিএনপিও সমর্থন করেনি, জামাতও কেউ সমর্থন করেনি। হরতাল আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু ওরা সমর্থন করেনি। কিন্তু ওরা কিন্তু ভাবে আওয়ামী লীগের জাতশত্রু ছিল। আওয়ামী লীগের জাতশত্রু হইলে আসলে তাদের শত্রুতার প্রশ্নটা ক্ষমতা নিয়ে তাদের প্রশ্নটা। কিন্তু যে লুটেরা অর্থনীতি দেশে চলছে, এই অর্থনীতির বিরুদ্ধে তাদের এজেন্ডা না, তাদের এজেন্ডা ক্ষমতাটা যাওয়ার এজেন্ডা। কিন্তু গণমানুষের যে রাজনীতি, গণমানুষের যে অর্থনীতি, সেই অর্থনীতি প্রতিষ্ঠার জন্য যে জায়গায়, সেই জায়গায় কিন্তু বামপন্থীরা, কমিউনিস্টরা লড়ে গেছে। কিন্তু এখন কমিউনিস্ট পার্টির সাধ্য সীমিত রয়েছে, সেই সীমিত সাধ্যকে নিয়ে সে চেষ্টা করেছে। ফলে এই জায়গায় গিয়ে যে বিষয়, যে আমরা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করব নাকি সবাই জুথবদ্ধ হব, সবাই ঐক্যবদ্ধ হব, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়কালে আমরা দেখছি যে লাখো মানুষ নতুন করে রাজনীতিতে তারা আগ্রহী হয়ে উঠেছে, এবং যেই রাজনীতি তাদেরকে গিয়ে এক সময় মাঠে টেনে নিয়েছিল, আজও সেই রাজনীতি রয়েছে। সেই রাজনীতিতে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দাঁড়াই, আমরা গিয়ে ঐক্যের মধ্য দিয়ে সামনে অগ্রসর হই, ভাঙনের মধ্য দিয়ে নয় আর কি, বিভ্রান্তির মধ্য দিয়ে নয়। একটা যখন এরকম একটি পরিবর্তন ঘটে, তখন অনেক শুভ চিন্তার উদ্যোগ ঘটে, আবার অনেক বিভ্রান্ত চিন্তাও কিন্তু জন্ম নেয় আর কি। এবং এই জায়গাটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও ক্ল্যারিফাই করব আর কি, আরেকটু আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।